বন্ধুরা, পার্ট 1 কে তোমরা খুব ভালোবাসা দিয়েছিলে, তাই আজকে পার্ট 2 নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আর যারা পার্ট 1 দেখোনি, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা সরাসরি পার্ট 1 এ চলে যেতে পারবে। পরবর্তী পর্ব এই ভিডিওতে দেওয়া হবে। একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াবে, স্বনির্ভর হবে, এতে স্বামী তার স্ত্রীকে উৎসাহ দেবে, তা না করে অন্যরকম ভাষা প্রয়োগ শুরু করলো। আর কটু কথাতেও কষ্ট পেতাম না, নিজের লক্ষ্যে এগিয়ে যাবার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। একদিন সন্ধেবেলা পড়তে বসেছিলাম, একটা অঙ্ক শর্ট ফর্মুলাতে কিছুতেই সলভ করতে পারছিলাম না। সেই নিয়ে একটু গভীর চিন্তিত হয়ে পড়েছিলাম। কখন যে আমার পেছনে অরিন্দম এসে দাঁড়িয়েছিল তা খেয়ালই করতে পারিনি। ভর পেট ড্রিঙ্ক করে বাড়িতে ঢুকে টলমলো পায়ে আমার সামনে এসে দাঁড়াতেই চমকে উঠেছিলাম। প্রবল অশান্তি করতে করতে আমার কিছু বইকে আমারই চোখের সামনে কুচি কুচি করে বারান্দা দিয়ে বাগানের মধ্যে ফেলে দিয়েছিল। বড় অসহায় লেগেছিল। ওই মুহূর্তে মনে হয়েছিল ওকে একটা কষিয়ে চড় দিই। আমার ওপর হাত তুলেও ওর শান্তি হয় না। এবার আমার বইগুলোর ওপর প্রকোপ পড়েছে। আমার গায়ে হাত তোলাটা ওর অভ্যেসে পরিণত হয়েছিল। আমার দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। সেদিনের পর কেমন জানি মনে হয়েছিল, এইভাবে কি বাঁচা যায়? হাজারো প্রশ্ন, কিন্তু কাকে বলবো? কেই বা শুনবে আমার কথা? আর কিছু না ভাবতে পেরে সিদ্ধান্ত নিয়েছিলাম সুইসাইড করব। না, শেষমেশ তা করতে পারিনি, করতেই পারিনি। পরদিন সকালে বাবার বাড়ি গিয়ে দুপুরে মায়ের হাতে শেষ খাওয়াটা ভালো করে রসিয়ে রসিয়ে তৃপ্তি করে খেয়েছিলাম। সুইসাইড করব বলে মায়ের কোলে মাথা রেখে অনেক গল্প করেছিলাম। বিকেলে বাবার প্রেসক্রিপশন নিয়ে অনেকগুলো ঘুমের ওষুধ কিনেছিলাম রাত্রে খাবো বলে। ওষুধের দোকান থেকে ব্যাগের মধ্যে ওষুধগুলো ঢুকিয়ে রাখতে যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়লো আমার বান্ধবী প্রিয়ার মায়ের দিকে। আরে, কাকিমা ভালো আছেন তো? বলেই প্রণাম করতেই দেখলাম ওনার চোখ দুটো জলে ভরে গেছে। খুব মিষ্টি ফুটফুটে একটা বাচ্চা মেয়েকে কোলে নিয়ে কাকিমা ওষুধের দোকানে এসেছিল। আমার হাত ধরেই দোকানেই ফুপিয়ে কেঁদে কেঁদে উঠে বলল, তোমার বান্ধবী আর প্রিয়া নেই? এসব কি বলছেন? হ্যাঁ মা, সত্যি বলছি, এটা প্রিয়ারই মেয়ে। ওকে ওর শ্বশুর বাড়ির লোকেরা মেরে ফেলেছে। প্রিয়াদের বাড়ির অবস্থা খুব একটা ভালো ছিল না, সেটা জানতাম। ওর মায়ের কাছ থেকে জানলাম ওর ওপর বিয়ের পর থেকেই অনেক অত্যাচার হয়েছে। মেয়ে হবার পর আরও মাত্রা বেড়ে যায়, শেষমেশ মেরেই ফেলে মেয়েটাকে। ওর মেয়েটাকে কোলে নিলাম, আদরও করলাম, অনেক চকলেট কিনে দিলাম। পুচকিটা খুব খুশি হয়েছে, আমার কোল থেকে নামতেই চাইছিল না। কাকিমা বললেন, তোমাকে হয়তো ওর মা ভেবেছে, তাই ছাড়তে চাইছে না, বাড়ি ফিরতে হবে। ওকে জোর করেই কাকিমা নিয়ে নিলেন। আমারও ওকে ছাড়তে ইচ্ছা করছিল না। বাড়ি ফিরে এলাম। প্রিয়ার একরত্তি ছোট্ট মেয়েটার নিষ্পাপ মুখ বারবার চোখের সামনে ভেসে উঠছিল। ওর মায়ের কথা মনে করে নিজের মা এবং বাবার মুখটা ভেসে উঠল। মরতে ইচ্ছে হলো না, বাঁচতে ইচ্ছে করলো। অন্যদের জন্য কেন নিজের জীবনকে একেবারে শেষ করে দেব? আমি বাঁচব, নিজের জন্য বাঁচব। আবার বই সংগ্রহ করা শুরু করলাম। অশান্তি এখন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। আর কোনো কিছুই আমার মনকে ভাঙতে পারে না। এমনিতেই আমি কফিনে থাকার মতো অবস্থায় ছিলাম, বেঁচেও মরেছিলাম, তবুও তো ছিলাম। তারপর কফিনের শেষ পেরেকটাও পোতা হয়ে গিয়েছিল। একদিন দুপুরবেলা স্নান করে রান্না করে সব সেরে কাজ গুছিয়ে মাত্র খাবার টেবিলে খেতে বসেছি, খবরটা এলো অরিন্দমের রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার আর খাওয়া হলো না। বাড়ির সবার খাওয়া হয়ে গিয়েছিল, শুধু বাকি ছিলাম আমি। যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় ছুটে গেলাম হাসপাতালে। সেখানে গিয়েও শাশুড়ি মা আমাকে কথা শোনাতে ছাড়েনি। সবার সামনে যা নয় তাই বলতে শুরু করলো। ছেলের এই অবস্থা, মায়ের মাথার ঠিক নেই বলে অনেকেই আমাকে চুপ করে যেতে বলেছিল। আমিও কিছু বলিনি, ভেবেছিলাম মা তো,
তাই নিজেকে সামলাতে না পেরে আমাকে কিছু বলে নিজের মনকে হালকা করছে। ছেলের শরীরের থেকেও আমার দোষারোপ করাটা যেন ওনার কাছে বড় হয়ে উঠেছিল। অরিন্দমের অ্যাক্সিডেন্টও নাকি আমার জন্যই হয়েছে। আমি অপয়া, আমি অলক্ষী। শুধু আমাকে বলেই ক্ষান্ত হননি, আমার মা বাবা সেখানে উপস্থিত হওয়ার সাথে সাথে উনি ওদেরও কথা শোনাতে ছাড়েননি। চরম অপমান করেছিলেন। ছেলের জন্য নাকি মায়ের এমন মানসিক অবস্থা হয়েছে যে মুখে আসছিল তাই বলে যাচ্ছিলেন। সবটা মেনে নিল সে। আমার মা বাবা কিছুই বলেনি, উল্টে ওনাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে যাচ্ছিল। বাবা আমার মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে নিয়েছিল। ওর বাবা ভালো ট্রিটমেন্টের জন্য নাকি ওকে নামকরা নার্সিংহোমে ভর্তি করান। খুব করে প্রার্থনা করেছিলাম অরিন্দম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কিন্তু ওর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছিল। ভালো মতো ইন্টারনাল ইনজুরি হয়েছিল, আইসিইউতে ছিল। অ্যাক্সিডেন্টের দিন 6 পর সবাইকে লড়াইকে হার মানিয়ে সবার প্রার্থনাকে বিফল করে দিয়ে পরপারে চলে গেল। আমি কোনোদিন চাইনি এমনটা হোক। আমার সাথে যতই খারাপ ব্যবহার করুক না কেন, ও তো ওর মা বাবার একমাত্র সন্তান। তাদের বুক খালি হোক কখনোই চাইনি। আমার শাখা পলা ভেঙে ফেলা হলো, সিঁদুরটা মুছিয়ে দেওয়া হলো। মৃত্যুর পর অরিন্দমকে শেষবারের মতো ছুতে পর্যন্ত দেওয়া হয়নি। আমি অলক্ষী, তাদের ছেলেকে খেয়ে ফেলেছি। নতুন করে আর কি করব? এরকম মরেই তো ছিলাম। যে লড়াইটা নিজের উদ্যোগে চালাচ্ছিলাম তা থেমে গেল। ওই বাড়িতে থাকাটা আমার পক্ষে সম্ভব আর হচ্ছিল না। আমার সাথেও ও বাড়ির সবার কথা বলা বন্ধ করে দিয়েছিল। আমি কেমন আছি, কি খাচ্ছি, কেউ খোঁজ নিত না। যে যখন পারত কটু কথা শুনিয়ে দিত। প্রতিটা মুহূর্ত আমার কাছে বিষের মতো হয়ে গিয়েছিল। শেষে আর পারলাম না, ও বাড়ি ছেড়ে আবার বাবার বাড়ি ফিরে এলাম। মা বাবা আমাকে এখন আর কিছু বলে না। বাবা আমার চিন্তায় ভালো করে ঘুমাতে পর্যন্ত পারে না। মা সারাক্ষণ কান্নাকাটি করে। আমাকে দেখলেই মুখে আঁচল চাপা দিয়ে মুখ লুকিয়ে চলে যায় রান্নাঘরে। নিজেদেরকে নিজেরাই দোষারোপ করে। আমিও ওদের আর কষ্ট দিতে চাই না বলেই নিজের রুমের মধ্যেই নিজেকে বন্দি করে ফেলি। প্রয়োজন ছাড়া নিজের রুমে আর বেরোতাম না। এই এত কম বয়সে শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে গেছে মেয়ের জীবনে। মা এটা ভেবেই আর কষ্ট পায়। আমি মাকে বোঝাতাম, তোমরা কষ্ট পাও কেন? আমার এই সাদা শাড়িটার জন্য? আমি তো এখন শান্তিতেই আছি মা, সাদার শান্তিতে। আমি রঙিন শাড়িতে কি সত্যিই রঙিন ছিলাম মা? বলো বলো। মা কিছু বলতে পারে না, শুধুই কেঁদেই চলে অঝোর নয়নে। নিজের পায়ে দাঁড়াবো, চাকরি করব, এটাই আমার লক্ষ্য ছিল। বাবা বিয়ে দিয়ে দেয়। ভালো ছেলে পেয়েছিল, সরকারি চাকরিওয়ালা ছেলে। কিছুতেই হাতছাড়া করা যাবে না। বিয়ের পর হাজারো অশান্তির মধ্যেও নিজের লক্ষ্য পূরণের চেষ্টা করেছিলাম। তারপর যা কিছু হলো পুরো চুপচাপ হয়ে গেল। বাবা সমানে চেষ্টা করে যাচ্ছিল আমি যেন আবার আগের মতো হয়ে যাই। অরিন্দম চলে যাবার পর 5টা মাস কেটে গেছে। তারপর একদিন আমার নামে একটা চিঠি আসে। সেই চিঠিটাই আমার জীবন বদলে দিয়েছিল। অরিন্দম বাড়িতে থাকাকালীন অনেক জায়গায় ভ্যাকেন্সি কালি থেকে অ্যাপ্লাই করেছিলাম। তার মধ্যে একটা ফুড প্রাইভেট কোম্পানিতে জয়েন লেটার আসে। কাজটা সরকারি নয়, বেসরকারি সংস্থা। তবুও মা বাবা উৎসাহ দিয়েছিল। আমি শুধু বাবাকে বলেছিলাম, সেই যখন উৎসাহ দিলে তবে আগে দিলে না কেন বাবা? তাহলে আমার জীবনটা এমন হতো না, অন্যরকম হতো, সাদা নয় সত্যিই রঙিন হতো। মা বাবা বলতো এটা নাকি আমার ভাগ্যের দোষ। আমি শুধু নিজের মনে হাসতাম। অফিসে জয়েন করলাম। সাদা শাড়ি পরে তো আর অফিসে যাওয়া যায় না। রঙিন শাড়ি পরলাম। পাড়াতে বেরোলেই অনেকে অনেক কিছু কথা কানে আসতে শুরু করতো। ওই সব কানে দিইনি আর। অফিসে যাওয়া আসার পথে একটা ছেলের সাথে আলাপ হয়েছিল। হ্যাঁ, শুধুমাত্র আলাপই। একদিন ভিড়বাসের মধ্যে পকেটমারের হাত থেকে আমার মানিব্যাগ উদ্ধার করেছিল সে। তারপর থেকেই সৌজন্যতাবশত মাঝে মধ্যে দেখা হলে কথা বলতাম। ছেলেটা আর কেউই নয়, আমার দ্বিতীয় হবুবর দীপ্ত। কিছুদিনের মধ্যেই দীপ্ত একেবারে আমার বিয়ের প্রস্তাব দিয়ে বসে। আমি ডাইরেক্ট মুখের ওপর না করে দিই। বিয়ে, সংসার এসবের শখ আমার মিটে গেছে। প্রতিজ্ঞা করেছিলাম আর কোনোদিন এসবের মধ্যে যাব না। চাকরি পেয়ে গেছি, নিজের পায়ে দাঁড়াতে পেরেছি, এই বেশ ভালো আছি। নতুন করে আর কোনো ঝামেলায় থাকতে চাই না।
আমার বন্ধুরা আমাকে আবার বিয়ের কথা বলতে থাকে। কয়েকজন আমার বাড়িতেও এই কথা তোলে। মা বাবা এ ব্যাপারে আর কিছু বলেনি, আমার ওপরেই ছেড়ে দিয়েছিল। আমিও না করেছিলাম। একা কিভাবে জীবন কাটাবো তা নিয়ে কারোর মাথার ব্যথার অন্ত ছিল না। অনেকে বলেছিল অফিসে বয়ফ্রেন্ড জুটিয়ে নিয়েছি আমি। আমার সব চাওয়া পাওয়া সেখান থেকেই নাকি মিটে যাচ্ছে। স্বামী মারা যাবার পর কয়েক মাস হতে না হতেই সাদা শাড়ি ছেড়ে রঙিন শাড়ি পরে অফিসে যাচ্ছি ছেলেদের মতো। আমার কি আর চরিত্রের ঠিক আছে? আমার পাড়ার কাকিমা জেঠিমারা দূরবীন নিয়ে থাকেন। ওনারা সব দূরদৃষ্টি সম্পন্ন, অনেক কিছুই জানেন যেটা হয়তো আমি আমার নিজের সম্পর্কেও জানি না। ওনাদের মুখরোচক কথাগুলো আরও মুখরোচক হয়ে গিয়েছিল হঠাৎ এক সন্ধ্যায় দীপ্ত আমার বাড়িতে আসায়। পাড়ায় শোরগোল পড়ে গেল। দীপ্ত আমাদের বাড়ি এসে বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। বাবা তেমন কিছু বলেনি। মা দীপ্তকে চা বিস্কুট খেতে দিয়েছিল। দীপ্ত সেটা খেয়ে নিয়ে মাকে বলল, আহা কাকিমা, আপনার হাতের এই চাটা সারা জীবন পেতে চাই। রাজি হয়ে যান না প্লিজ। বাবা গম্ভীর গলায় বলেছিল, তুমি যেটা ভাবছো সেটা সহজ নয়, কারণ আমার মেয়ের জীবনে বহু ঘটনা ঘটে গেছে, সেগুলো তোমার জানা উচিত। আর বৈবাহিক জীবনে ঢোকার আগে সম্পূর্ণটা জেনে শুনে আরম্ভ করতে হবে। জীবনটা নিয়ে সস্তার খেলা করা উচিত নয়। সবটাই জেনে বুঝে মনকে মানিয়ে তবেই এই ব্যাপারে রাজি হবে। আরেকটা কথা, তোমার পরিবার কতটা চাইছে আমার মেয়েকে সেইটাও দেখবার আছে। সম্পূর্ণটা আমি বুঝি, তারপরে গিয়ে আমি হ্যাঁ করব। হ্যাঁ কাকু, আমার বাড়িতে জানি আমি আপনার মেয়েকে ভালোবেসে ফেলেছি আর বিয়েও করতে চাই। নির্লজ্জের মতো আপনাদের বাড়ি চলে এসেছি বলে আপনি খারাপ ভাববেন না, এছাড়া আর কোনো উপায় ছিল না। আর আমার মা বাবা একদম আলাদা মানুষ, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। মা বাবার সাথে কথা হলেই বুঝতে পারবেন, ওদের কোনো আপত্তি নেই। না বাবা, তোমার এটা জানা উচিত। কথাটা হচ্ছে, আমার মেয়ে বিধবা। ওর একবার বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে। তারপর কি বলছো বলো? দীপ্তকে চুপ থাকতে দেখে বাবা আবারও বলতে শুরু করলো, জানতাম তুমি চুপ করে যাবে। এই একটা শব্দই যথেষ্ট চুপ করার জন্য। মেয়ে আমার অনেক কষ্ট আঘাত পেয়েছে, আর চাই না। মেয়েদের জন্য সব কিছু এত সোজা নয় বাবা। এবার তুমি আসো। বন্ধুরা পরবর্তী অধ্যায় পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এতদূর কেমন লাগলো অবশ্যই জানিও। আগের পার্টটা আগেই বলেছি, তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো। এবারে আশা করছি এই পরবর্তী অধ্যায়টা তোমরা সমানভাবে আরও বেশি বেশি করে ভালোবাসা দেবে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। সবাইকে শুভকামনা জানিয়ে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম।